স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মহান মন্ত্র। স্বদেশ বিদেশ উছলি উঠিছে তোমার নবীনতন্ত্র, আকাশ বাতাস ধ্বনিয়া তুলিছে তোমার মোহন মন্ত্র। অন্ডাল বিবেকানন্দ ভাবপ্রচার সোসাইটির উদ্যোগে স্বামী বিবেকানন্দের আদর্শে কিভাবে খুব সুন্দর জীবন লাভ করা যায়, একটি আদর্শ জীবন লাভ করে সেই জীবনের আনন্দ পাওয়া যায়, সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের একটা আলোচনায় প্রত্যেক সপ্তাহে সোমবারে বসি। আমরা সবাই বসি মানে আমরা অনেক মানুষ বসি। তার মধ্যে যুবক যুবতীদের সংখ্যা কিন্তু ভালোই, এবং এই যুবকদের জন্যই, যুব সমাজের জন্যই মূলত এই আলোচনা চক্র। এখন তো অনলাইনে চলছে, যখন অফলাইনে থাকে তখনও কিন্তু এই ধরনের সাপ্তাহিক বা পাক্ষিক ক্লাস হয়ে থাকে। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই হয়, ভারতবর্ষের অনেক জায়গাতেই হয়, এবং বিশ্বের বিভিন্ন দেশে কি হয় হয়তো সে খবর আমাদের সঠিক জানা নেই, কিন্তু আমাদের রাজ্যে হয় এবং আমাদের দেশেও বিভিন্ন রাজ্যে হয়ে থাকে। সেটা এই যে হয়ে থাকে কথাটা বললাম, একবার একজন যুবকের সঙ্গে ট্রেনে আলাপ, হাওড়া থেকে আসছি, গল্প করতে করতে জানা গেল সে হায়দ্রাবাদে থাকে, এবং হায়দ্রাবাদে রামকৃষ্ণ মঠ, সেখানে এই ভ্যালু এডুকেশনের উপর কিছু ক্লাস হয়। সেই ছেলেটি মাঝে মধ্যে সেই কোর্স করেছে এবং তার অভিজ্ঞতার কথা বলছিল। তারা দুজন বন্ধু আসছিল, তারা বলছিল যে ওই ছেলেটি খুব জড়তা ছিল, খুব লাজুক প্রকৃতির, ভালো ছেলে কিন্তু লাজুক প্রকৃতির, এবং সেই অর্থে এই জড়তা থাকার জন্য বিভিন্ন কাজে তৎপর হতে পারত না। স্বামী বিবেকানন্দের আদর্শে এই ভ্যালু এডুকেশনের ক্লাস করে তার মধ্যে একটা পরিবর্তন এসেছে, সে সেটা শেয়ার করছিল ট্রেনে, খুব ভালো লাগলো। এই প্রেক্ষিতেই বললাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলতে বিশেষ করে আমি আবার বলবো তরুণ তরুণীদের কথা, যুবক যুবতীদের কথা, যদিও যারা যে বয়সেই থাকি না কেন প্রত্যেকেরই প্রয়োজন রয়েছে একটি আদর্শের। কেন আদর্শের প্রয়োজন? আদর্শ নিয়ে যদি আমরা জীবন গঠন করি তাহলে কি আমরা কোনো ভুল করব না? একেবারেই ভ্রান্ত ধারণা। স্বামী বিবেকানন্দ বলছেন যে একজন মানুষের যদি কোনো আদর্শ থাকে, এটি আদর্শ নিয়ে সে চলছে, তাহলেও সে ভুল করবে, করতেই পারে। আর যার আদর্শ নেই সেও ভুল করতে পারে। প্রশ্ন হতে পারে যে আদর্শ নিয়েও যদি আমরা ভুল করি আর আদর্শ না নিয়েও যদি ভুল করি, তাহলে আদর্শ নিয়ে লাভ কি? স্বামীজি খুব সুন্দর কথা বলছেন। বলছে যদি তুমি একটা আদর্শকে ধরে আঁকড়ে তুমি এগিয়ে যাচ্ছ, তুমি যদি 1000টা ভুল করো, আর যদি তোমার কাছে কোনো আদর্শ না থাকে, তুমি সেখানে 50,000টা ভুল করবে। এখানে আমরা কেউ স্বামীর সঙ্গে তর্ক করতে যাচ্ছি না, যেটা স্বাভাবিকভাবেই অনেকে বলতে পারে সেই ব্লাড প্লেটলেট কাউন্টিংয়ের মতো। এই 1000, 50,000 স্বামীজিকে ওইভাবে গুণে দেখেছেন? বিষয়টা একটা এক্সাম্পল দিয়ে উনি বলছেন, একটা ফিগারের কথা দিয়ে বলছেন যে তার মানে আদর্শ না থাকলে তোমার ভুল অনেক গুণ বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ আদর্শ থাকলে ভুল করব, আবার সেখানে অনুতাপ আসবে, না এই ভুলটা করা উচিত নয়, এটা তো আমার ঠিক কাজ হলো না। আমরা এখন যখনই যে কোনো নিউজ চ্যানেল খুলছি, আমরা সংবাদপত্র দেখি, এখন মানে যে কোনো সময় আমাদের অনেক সময় মনে হয়
এই সমাজে যা বিভিন্ন রকম কাজ চলছে, আমাদের রাজ্যে হোক, অন্য কোনো রাজ্যে হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, অনেক খবর শুনে আমাদের খুব লজ্জা লাগে, খুব কষ্ট হয়, অনেক সময় মন থেকে ঘৃণা করি। এই ধরনের ঘটনা ঘটছে, অত্যন্ত নিন্দনীয়। এবং যা কিছু হচ্ছে, যেমন আমরা ছোট 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 উদাহরণ নিই, যে একজন ছেলে, একজন যুবক, কত হবে 17-18 বছরের ছেলে, এই 18 বছরের ছেলে, সে তার মা বাবা তাকে নিয়ে 3-4টে হাসপাতালে ঘুরছে। কেন? প্রত্যেকটা হাসপাতাল থেকে তাকে ফিরিয়ে দিচ্ছে। এবং একটা সময় দেখা গেল সেই ছেলেটি ওই হাসপাতাল শুধু ভ্রমণ করে বেড়ালো, আলটিমেটলি কিন্তু ছেলেটি প্রাণে বাঁচল না। এটা কি একটা ঘটনা? এমনি কিন্তু মাঝে মাঝেই আমরা শুনতে পাই। কিন্তু এই ঘটনাগুলোর যারা ভিকটিম হচ্ছে, যারা শিকার হচ্ছে, এই নিরপরাধ নিরীহ মানুষগুলো, সেই তাদেরকে যারা, তাদের ওপর এই যে অন্যায় অবিচার যখন হচ্ছে, এই যে একটা মানসিক যন্ত্রণা মানুষ পাচ্ছে, এই যন্ত্রণা দিচ্ছে কারা? আমরা তখন দেখি যে যে কোনো কিছু অন্যায় হলেই তারপরে কমিটি বসে যাচ্ছে, কিংবা তদন্ত শুরু হয়ে যাচ্ছে। কিন্তু এই তদন্ত শুরু হবে, তদন্তের ফল কবে বেরোবে সেটা অন্য জিনিস। একটা তদন্ত হতে হতে আবার দেখছি এই ধরনের 10টা ঘটনা ঘটছে। কিন্তু এই ঘটনাগুলো যখন ঘটে, তখন আমরা সাধারণ মানুষ বিভিন্ন প্রান্তে থাকি দেশের, আমরা দেশের যে প্রান্তেই খবরটা ঘটুক, আমরা বলি এটা অমানুষের কাজ হচ্ছে, এটা মানুষের কাজ নয়। আমরা প্রশাসনের গাফিলতি থাকতে পারে, সরকারের গাফিলতি থাকতে পারে, কোনো হাসপাতাল অথরিটির দায়িত্ব থাকতে পারে, কোথায় কার আমরা জানি না। কিন্তু যেখানেই হোক না কেন, যখন এই কাজগুলো হচ্ছে, আমরা কিন্তু কেউ প্রশংসা করছি না। কেন করছি না? কারণ প্রশংসার কাজ নয় তো, ঘটনা। আমরা তখন অবাক হয়ে যাচ্ছি, বিস্মিত হচ্ছি যে এই কাজটা ঘটাচ্ছে কারা। একজন তো নয়, অনেকে মিলে। তারা কারা? তারা কিন্তু XYZ ABC, তারা সবাই কিন্তু মানুষ। স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা জীবন গঠন করব। আসুন স্বামীজির একটি বিখ্যাত বাণী আমরা একটু প্রথমে স্মরণ করে নিই। স্বামীজি বলছেন একটি জায়গায়, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবকের প্রয়োজন। প্রথমেই বললেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। অন্যত্র স্বামীজি বলছেন যে মানুষ হচ্ছে সমস্ত ধন সম্পদের চেয়ে মূল্যবান। আরেক জায়গায় বলছেন মানুষই সব কিছু করে, টাকায় কি করে। আরেক জায়গায় বলছেন, প্রার্থনা স্বরূপ বলছেন, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামীজি বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বললেন, এই প্রত্যেক জায়গা থেকে একটা ওয়ার্ড কমন এসছে, মানুষ। এক জায়গায় মানুষ চাই, মানুষ চাই। এক জায়গায় সমস্ত ধন সম্পদের চেয়ে মানুষ হচ্ছে মূল্যবান। এক জায়গায় মানুষই সব করে, টাকায় কি করে। আর প্রার্থনাতেও মা আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, আমায় মানুষ করো। তাহলে এই মানুষ করার ক্ষেত্রে যে প্রার্থনাটি দিয়ে স্বামীজির কয়েকটা কথা আমরা আলোচনা করলাম, প্রার্থনাটা দিয়ে শেষ করলাম। এই জন্যই শেষ করলাম যে স্বামীজি ওইখানটায় যে প্রার্থনাটি করলেন, আমায় মানুষ করো, এই প্রার্থনা তিনি নিজে করছেন, আমাদেরকে শেখাচ্ছেন। কেন? আমরা কি মানুষ নই? তাহলে আমায় মানুষ করো কথাটা আসবে কেন? একটি দুটি ঘটনার কথা আমরা এখানে আলোচনা করতেই পারি। একটা ঘটনা পড়েছিলাম, সেই ঘটনাটা প্রথমে আপনাদের সঙ্গে ভাগ করি।
ঘটনা হচ্ছে এই ধরনের যে একজন সাহেব ছিলেন, তার ঘোড়া ছিল। তো তার ওই ঘোড়াটা দেখার জন্য ওই সহিস যে ছিল সেই সহিস ঘোড়াটাকে দেখাশোনা করত। তো সাহেব কিছুদিন পর দেখছেন যে ঘোড়াটা খুব দুর্বল হয়ে হচ্ছে, খুব দুর্বল হয়ে পড়েছে। তখন সেই সহিসকে ডেকে বলছেন যে তাকে তো মাসিক মাইনে দেন ওকে দেখাশোনার জন্য। তো বলছেন যে তুমি তো একে ভালো করে দেখছো না, এ এত দুর্বল হয়ে পড়েছে, রোগা হয়ে গেছে। বলছে না না স্যার, আমি খুব ভালো করে দেখি, আমার দেখায় তো কোনো ত্রুটি নেই। ওই সাহেব কথাটি হয়তো বিশ্বাস করেছেন সাময়িকভাবে, কিন্তু কয়েকদিন পর লক্ষ্য করলেন ওই সহিসের খাটের তলা থেকে অনেক ছোলা পাওয়া গেল। তখন সহিসকে বলছেন এই ছোলাগুলো কোত্থেকে? বলছে ওই ঘোড়াকে খাওয়ানোর জন্য যে ছোলা, সেগুলো আমি চুরি করে নিয়ে এসে ওই খাটের তলায় রেখে দিয়েছি, মানে এগুলো বিক্রি করি। তখন তো সারেন্ডার করে দিয়েছে। তখন সাহেব খুব রেগে গেছে, রেগে গিয়ে তার আগে মিথ্যে কথা বলেছিল, তাকে বলেছে যে তোমাকে আর চাকরিতে রাখবো না, তোমাকে বরখাস্ত করে দিচ্ছি, তুমি আর এই আমার এখানে চাকরি করতে পারবে না। তাকে স্যাক করে দিলেন, বাদ দিয়ে দিলেন, বাতিল করে দিলেন। সহিসের কিন্তু কোনো কষ্ট নেই, একবার বলেনি স্যার আমাকে রেখে দিন, এবার মতো ক্ষমা করে দিন, কিচ্ছু না। বলছেন যে ঠিক আছে স্যার, তা আমি যে চলে যাবো আমাকে একটা সার্টিফিকেট দিন। তোমাকে কি সার্টিফিকেট দেবো? তো একটা বদমাইশ লোক, চোর, তোমায় কি সার্টিফিকেট দেবো? স্যার ওইটাই তো সার্টিফিকেট দেবেন, সার্টিফিকেটে লিখে দেবেন যে আমি একজন চোর। উনি তো অবাক, মানে চোরের সার্টিফিকেট কেউ চায় না, কারণ চোরের সার্টিফিকেট দিয়ে ওদের চাকরি পাবে নাকি? তো বলছে স্যার আমাকে অনুগ্রহ করবেন একটা সার্টিফিকেট দিয়ে দিন, ওইটা খুব ভালো হয় যে আমি চোর শুধু লিখে দিই। তো উনি আর কী করবেন, লিখে দিয়েছেন। এবারে এই সহিসটি ওই চোরের সার্টিফিকেটে নিয়ে একদম বগল দাওয়া করে সোজা গেছে, গিয়ে সরকারি ঘোড়া দেখতো যে মানুষটি, সেই সরকারি কর্মচারী, সে সরকারি ঘোড়া দেখে, দেখভাল করে, সেই কর্মচারীকে গিয়ে সার্টিফিকেটটা দেখিয়েছে। বলছে আমার কি চাকরি হবে? আমি কিন্তু ওই ঘোড়া দেখতাম, দেখে আমি এই করেছি, আর বিশ্বাস না করেন দেখুন আমি যে চুরি করতাম তার সার্টিফিকেটটা দেখুন। তখন ওই সরকারি কর্মচারীটি দেখে বলছেন বাহ, পিঠ চাপড়ে দিয়েছেন, খুব ভালো, আমাদের এখানে একটা মানে কাজের ভ্যাকেন্সি আছে, তো কয়েকদিনের মধ্যেই হবে, তুমি চাকরি পেয়ে যাবে। কিন্তু একটা ঠিক, তোমায় চাকরি দেওয়া হবে, কিন্তু আমার সঙ্গে তোমার একটা চুক্তি হয়ে যাবে। নিয়ে দুজনে মিলে চুক্তি যে কিভাবে আমরা এখানে এবার সরকারি ঘোড়ার ছোলা সব একেবারে আত্মসাৎ করে বিক্রি করে আমরা এবার প্রচুর টাকা রোজগার করব। ওই মানুষটি তিনি নিজে অসৎ, আরেকজন অসৎ পার্টনার পেয়েছেন, চাকরি পেয়ে দুজনে প্রায় 500 ঘোড়া, সরকারি ঘোড়া দুজনে দেখভাল করছে। কয়েক বছর পরে হঠাৎ ওই পুরনো সাহেবের সঙ্গে এই মানুষটির দেখা, এই সহিসে। বলছে কি করছো তুমি? বলছে আমার বিরাট বাড়ি হয়ে গেছে স্যার, এই যে বাড়ি দেখুন। বলছে এত বড় বাড়ি কি করে করলে? ওই চাকরি করে। বললো তুমি চাকরি পেলে কি করবে? স্যার আপনার সার্টিফিকেটের জন্য, ওই যে আপনি চোর লিখে দিয়েছিলেন সেটা নিয়ে এখানে এসেছিলাম। আর সরকারের ঘোড়া তো সরকারের, মানে সরকার কা মাল পানি মে ডাল, এই ধরনের ব্যাপারটা, কোম্পানি কা মাল, তো সরকারের জিনিস যাক না, আমার কি, আমরা দুজন ওই 40-60 এই রেশিওতে ভাগ বাটোয়ারা করে এখন আমরা প্রচুর টাকার মালিক। তাহলে দেখুন, এই চুরি করে অসৎ উপায়ে সরকারকে ঠকিয়ে যে সরকারি ব্যবস্থা রয়েছে, কিন্তু লক্ষ্য করতে হবে সরকারি ব্যবস্থা রয়েছে, কিন্তু এই ব্যবস্থাটা যারা দেখাশোনা করছেন, যারা দায়িত্বে আছেন, তারা সেটাই কারচুপি করছেন। এই যে কারচুপি করছেন, এই যে অসৎ কাজটি করছেন, যে কারণে আমরা পরবর্তী ক্ষেত্রে সাধারণ মানুষ যে কোনো জায়গায় তার ভিকটিম হচ্ছে। মানে আসল যে প্রিভিলেজটা দেওয়ার কথা, একটা হাসপাতালে এই ফেসিলিটি পাওয়ার কথা সরকারি হাসপাতালে, সেই সরকারি হাসপাতালে সাধারণ মানুষ গিয়ে সেই ফেসিলিটি পাচ্ছে না। যদি ভিভিআইপি হন তাহলে তিনি পাবেন, কিন্তু ভিভিআইপি তার সংখ্যা তো মাত্র কয়েকজন, যদি সেই মোড়কটা দিতে হয়। আর আমাদের দেশের সাধারণ মানুষের সংখ্যাই তো বেশি, তাহলে সাধারণ মানুষ তারা এটা পেতে এন্টাইটেল, কিন্তু তারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কোথাও একটা কারচুপি। আমরা একটা ছোট্ট ঘটনা শুনলাম, একটা সহিস
এবং মানে দুজন মিলে কেমন করলো, অর্থাৎ স্বামীজি সেখানে চিৎকার করছেন, মানুষ চাই, মানুষ চাই। আসুন আরেকটা ঘটনা শুনি, এটা স্বামীজির জীবনে। মানুষ বলতে শুধুই অসৎ, অসৎ হলেই সে অমানুষ, আর সৎ মানুষ হলেই মানুষ হবে তা নয়। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু থাকতে হবে যাকে লোকে মানুষ বলে, তার মধ্যে মানসিকতা এমন উত্তরিত হবে। আসুন আমরা একটা ছোট্ট ঘটনা শুনে নিই স্বামীজির জীবনে। স্বামীজি যখন পরিব্রাজক জীবনে ঘুরে বেড়াচ্ছেন, একেবারে সারা ভারতবর্ষে পায়ে হেঁটে ঘুরছেন, কত কষ্ট করছেন, কেন? ভারতের মানুষের জন্য। ভারতের মানুষের জন্য, ভারতের কোন মানুষের জন্য? একেবারে দীন দরিদ্র, একেবারে মূর্খ, চণ্ডাল, ম্যাথর, মুচি, ওই তাদের জন্য কষ্ট পাচ্ছে, তাদের জন্য কাঁদছে। এবং এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে আপনি রাজাদের সঙ্গে এত বেশেন কেন? তখন তিনি বলেছিলেন যে প্রজাদের এত কষ্ট, কিন্তু ওদের কষ্ট দূর করার সামর্থ্য নেই। আর রাজাদের এত আর্থিক সচ্ছলতা এবং ক্ষমতা, কিন্তু ওদের প্রজাদের এবং গরিবদের দুঃখ দূর করার মানসিকতা নেই। মানে কি মানে ইন্টেলিজেন্স দেখুন, কি বিরাট হৃদয় আর কি বিরাট বুদ্ধি স্বামীজি, দুটো কম্বিনেশন দেখুন। তিনি বিচার করেছেন, অ্যানালিসিস করেছেন যে প্রজা যারা, গরিব মানুষ যারা, তাদের অভাব আছে, তাদের কষ্ট আছে, কিন্তু তাদের কষ্ট দূর করার আর্থিক ক্ষমতা নেই। আবার অ্যাট দ্য সেম টাইম তাদের অন্যান্য ক্ষমতাও নেই, কারণ তারা তো সাবঅর্ডিনেট। রাজার তো ক্ষমতা থাকবে, রাজার আন্ডারে যারা আছে তারা তো রাজার অধীনস্থ কর্মচারী, তাদের তো ক্ষমতা নেই। বলছেন আমি যদি একজন রাজাকে তার ওই মনটি তৈরি করাতে পারি, তাহলে তার যে আর্থিক ক্ষমতা আছে, তার যে প্রতিপত্তি আছে, তাই দিয়ে ওই রাজ্যের সাধারণ মানুষের কল্যাণ হবে। সুতরাং একজন রাজার ওই মনের পরিবর্তন যদি আমি করতে পারি, তাহলে স্বামীজি ঠিক যে জায়গাটা ধরেছেন, মানে একজন ডাক্তারবাবু অনেক সময় অনেক দিন ধরে ট্রিটমেন্ট করছেন, রোগটা সারলো না, পরে একজন ডাক্তারবাবু বললেন যে আসলে একেবারে রুট লেভেলে যেখান থেকে হয়েছে সেইটা আগের ডাক্তারবাবু কোনো কারণে মিস করেছেন, ধরতে পারেননি, সেই জন্য পরপর ওষুধ দিয়ে যাচ্ছেন। কিন্তু কেন হয়েছে রুট লেভেলে, ওই রুট লেভেলে প্রবলেমটা স্বামী ধরেছিলেন যে গরিব মানুষদের যদি অভাব দূর করতে হয়, তাহলে তাদের যার অভাব দূর করার ক্যাপাসিটি আছে, বলছেন রাজাদের ক্ষমতা আছে, কিন্তু তাদের মানসিকতা নেই। তাহলে মানসিকতার পরিবর্তন, আসুন আমাদেরও মানসিকতার পরিবর্তন প্রয়োজন, তোমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমাদের কান্নাকাটি করে লাভ নেই, সত্যি আমাদের কাঁদতে ইচ্ছে করছে। ভারতবর্ষে যা চলছে, সমাজে, দেশে, রাজ্যে, বিভিন্ন জায়গায় একেবারে খুনোখুনি, মারামারি, রক্তারক্তি তো আছেই, সংঘাত, দ্বন্দ্ব, দুর্নীতি, এ ওকে গালিগালাজ করছে, ও ওকে প্রতারণা করছে, এই সমাজের চিত্র। কিন্তু এই চিত্রটা যদি আমরা দেখে যাচ্ছি, তোমরাও দেখে যাচ্ছ, তোমাদের ভাই বোনরাও দেখে যাবে, এমনি পর পর প্রজন্মশ যদি দেখেই যায়, তাহলে স্বামীজির কথা শুনে আমাদের লাভ কি? স্বামীজির কথা শুনে তোমাদেরকে একেবারে রিলে রেসের ব্যাটনটাকে, তোমরা যত ওই ভেতরে তোমাদের মধ্যে ওই সততা আসবে, তোমাদের মধ্যে একটা আদর্শ থাকবে, তোমাদের মধ্যে ওই সত্যনিষ্ঠা থাকবে, সাহস, শক্তি থাকবে, তোমরা নিজের জায়গায়, তোমাদের মধ্যেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রশাসক হবে, তোমরাই কিন্তু কেউ মন্ত্রী হবে, তোমরাই কিন্তু কেউ এমএলএ হবে, এমপি হবে, তোমরাই কিন্তু ডাক্তার হবে, তোমরাই কিন্তু সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বশীল পদে থাকবে, তোমরাই সাংবাদিক হবে। তোমরা যত নির্ভীক হয়ে, যত সৎ চিন্তা করে বিবেকানন্দ আদর্শকে নিয়ে, অর্থাৎ পজিটিভ আদর্শকে নিয়ে নিজেকেও তৈরি করলে, নিজেকে তৈরি করার সঙ্গে সঙ্গে, কেন বিবেকানন্দ বলেছিলেন তাদেরকে কেন রাজাকে রাজি করতে চেয়েছিলেন? রাজার যদি মানসিকতার পরিবর্তন হয়, অটোমেটিক্যালি সমাজে, রাজ্যের মানুষ আনন্দে থাকবে। তোমাদের মানসিকতা যদি পরিবর্তন হয়, তাহলে স্বাভাবিকভাবেই তোমরাই বিভিন্ন দায়িত্বে থাকবে, তোমাদের দায়িত্ব দিয়েই, তোমাদের কলম দিয়েই কিন্তু সব কিছু স্যাংশন হয়ে বেরোবে। তাহলে তোমরা যত সৎ হবে, মেরুদণ্ড সোজা করে কাজ করতে পারবে, স্বাভাবিকভাবেই সমাজের উন্নতি হতে বাধ্য। ফলে মানসিকতার পরিবর্তন। তাহলে তোমরা বলবে আমরা সব পড়াশোনা ছেড়ে দেবো, আমরা চাকরি করব না? পড়াশোনা করবে, আরও বেশি করে করবে, চাকরি করবে, চাকরি করে দায়িত্বশীল পদে থাকবে বিভিন্ন জায়গায়, যেখানে হোক। আরে ভাই সোজা কথায়, যদি 10টা 5টা অফিসই হয়, তুমি কিছুই করতে পারছো না, কিন্তু 10টা 5টা অফিস, তুমি 10টা 5টা অফিস করছো, পরিষ্কার কথা। এমনিভাবে যদি আজকে রাজ্যে, আমাদের রাজ্যে যত অফিস আছে,
সব অফিসেই যদি সেই 10টা 5টা অফিস লোকজন করছে, দেশের বিভিন্ন জায়গায় একটা মোটামুটি ডিসিপ্লিন হয়ে কাজকর্ম চলছে, তাহলে স্বাভাবিকভাবেই মানুষকে একটা কাজের জন্য যেটা একদিনে হবে সেটা 7 দিন ঘুরতে হবে না। কেন না, আসলেন স্যার নেই, আজকে স্যার নেই মানে কি, তিনি এসেছেন অথবা আসলেও তিনি অন্য কোনো জায়গায় গিয়ে গল্প করছেন। এই চিত্র বহু জায়গায় পাওয়া যায়। স্বামীজি বলছেন, কি বললেন, যে ওই যে মানুষ চাই বলছে, মানুষই সব করে, টাকায় কি করে। ইনফ্যাক্ট তাহলে তুমি আমি ভাত খাবো কোত্থেকে, আমরা ডাল ভাত খাবো কোত্থেকে, টাকা ছাড়া? তাহলে স্বামীজি এটা ভুল কথা বলেছেন না, সেটা মিন করেননি। সেই টাকার প্রয়োজন তিনিও জানতেন, তাহলে তিনি রাজাদের রাজি করাচ্ছিলেন কেন? তিনি বলছেন যে তোমার কাছে প্রচুর টাকা আছে, টাকা থাকলেও তোমার মধ্যে যদি বিবেক না থাকে, তোমার প্রচুর আছে, তুমি একটা গরিব মানুষকে তুমি খেতে দিতে পারো, কিন্তু তোমার তো ইচ্ছে করবে না, কারণ তোমার তো বিবেক বোধ নেই, তোমার তো মানসিকতা নেই। তুমি জানো আমার টাকা আমি ওকে দেবো কেন? তাহলে বিষয়টা হচ্ছে, ফ্যাক্টটা কিন্তু, প্রবলেমটা কিন্তু নট উইথ মানি, যেটা হচ্ছে দ্যাট উইথ হিউম্যানিটি। এইটাই হচ্ছে মানে মনুষ্যত্ব। তাহলে মানুষকে, যার মধ্যে মনুষ্যত্ব আছে। শুনে নি ঘটনাটা, স্বামীজি পরিব্রাজক জীবনে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় কত কষ্ট করছেন, কতদিন একদিন খেতে পাননি, 2 দিন খেতে পাননি। তো একবার রাজস্থানে একটা ট্রেন ফেল করাতে একটা রেল স্টেশনে উনি 3 দিন ধরে আছেন। 3 দিন ধরে একটা রেল স্টেশনে থাকতে হয়েছে ওনাকে। সেই 3, আর উনি এত ভালো কথা বলতেন, এত ভালো বোঝাতেন, বিরাট পাণ্ডিত্য, বিরাট জ্ঞান, আর দেখলেই সবাই ভক্তি হয়, শ্রদ্ধা হয়। তো আশেপাশে লোকজন সব স্বামীজির কাছে চলে আসছে, মানে চুম্বকের মতো স্বামীজি টেনে নিচ্ছেন, আর এসে তারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন, আর স্বামীজি তাদেরকে উত্তর দিয়ে যাচ্ছেন। আর তারা খুব আনন্দে, যখন তাদের উত্তর পাওয়া যাচ্ছে, তারা আবার নিজের বাড়ি চলে যাচ্ছে, কেউ খেতে চলে যাচ্ছে। কিন্তু তারা কেউ একটা বারও জিজ্ঞেস করেনি, স্বামীজি আপনি 1 গ্লাস জল খাবেন? খাওয়া তো দূরের কথা, 1 গ্লাস জল খাবেন? এই যে জায়গাটা, এইটুকু পর্যন্ত, ওই মানসিকতা পর্যন্ত তাদের মধ্যে নেই। লক্ষ্য করো তোমরা, আপনারা দেখুন, অবাক হয়ে যাব আমরা। হঠাৎ করে একটি অত্যন্ত গরিব মানুষ কোন রকমের লজ্জা ভয় নিয়ে স্বামীজির কাছে এসছেন, যখন সব লোকজন চলে গেছে অন্ধকারে। থার্ড ডেতে সন্ধ্যের পরে এসে বলছেন যে আমি নিচু জাতের, মানে আমি চামার, আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আমি দেখছি তো আপনি এই 2-3 দিন ধরে কিচ্ছু খাননি, 1 গ্লাস জলও খাচ্ছেন না, কেউ আপনাকে কিছু দেয়নি, কিন্তু আমি ভয়ে আসতে পারছি না। আজকে আমি কিন্তু ওই লজ্জা ভয় নিয়ে আপনাকে বলতে এসেছি, আমার খুব ইচ্ছে হচ্ছে যে আপনাকে একটু ডাল রুটি করে দিই, কিন্তু আমি তো নিচু জাতের, আমার হাতে তো আপনি খাবেন না, আমি আপনাকে যদি আটা ডাল দিয়ে যাই, তাহলে আপনি একটু বানিয়ে খেয়ে নিন। তো স্বামীজি বলছেন, কিসের নিচু জাত? তুমি নিজের হাতে রুটি ডাল বানিয়ে দিয়ে যাও তো, আমি সেটা খাবো। দেখুন, তুমি নিজের হাতে রুটি ডাল বানিয়ে দিয়ে যাও, ওই জাতটা তো স্বামীজি মানতেন না। আরে আমরাই তো মানি, এ ওই জাতের, এ ওই ধর্মের, ও নিচু জাতের, ওর 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 গায়ে লেগে গেল, ওর গায়ে ছুঁয়ে গেলে মানে আমাকে আবার গঙ্গা জল দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে আমরা যে জিনিসগুলো নিয়ে অভিমান করি, স্বামী তো সেরকম অভিমান নেই। স্বামী তো বলছেন তুমি বানিয়ে নিয়ে এসো। সেই গরিব মানুষটি তিনি রুটি ডাল বানিয়ে নিয়ে এসে স্বামীজিকে দিলেন, আর স্বামীজি খুব তৃপ্তি সহকারে খেলেন, আর এই মানুষটি তো খুব আনন্দ হয়েছে। তারপরে কি হয়েছে, হঠাৎ করে স্টেশনে ওই যে ভদ্রলোকরা এতদিন ধরে 2-3 দিন ধরে এত লেকচার শুনেছে, ওই কয়েকজন স্টেশনের কাছে তখনও ছিলেন, তারা হঠাৎ করে এসে দেখছে যে স্বামীজি ওগুলো খাচ্ছেন। বলছে এ কি হলো, আপনি সন্ন্যাসী মানুষ, আর আপনি ওই চামারের হাতের রান্না নিয়ে খাচ্ছেন, এটা কি বুঝলাম না, ঠিক এটা আপনার ঠিক হলো না। তখন স্বামী রেগে উঠেছে, এক গড়ছে, সিংহ তো একেবারে গর্জন করে বলছেন যে কি বললে, তোমরা হচ্ছে ভদ্রলোক আর ও হচ্ছে ছোট লোক, এই যে 3 দিন ধরে তোমাদের এত কথা উত্তর দিচ্ছি, এত বকবক করাচ্ছ, একবার জিজ্ঞেস করেছো আপনার খিদে পেয়েছে, আপনি কিছু খাবেন, আপনি একটু জল খান বলেছ? তোমরা কিছু করলে না, আর ওই যে মানুষটা, যে গরিব মানুষ, তার কত অভাব, সে এসে আমাকে খাওয়াচ্ছে। তোমরা হলে মানুষ আর সে হলো অমানুষ, তোমরা ভদ্রলোক আর ও ছোট লোক। ওই হচ্ছে সত্যিকারের মানুষ,
ওই মনুষ্যত্ব যার মধ্যে আছে সেই হচ্ছে মানুষ। স্বামীজি বলছেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। দেখুন, মনুষ্যত্ব এমন একটা জিনিস, সেটা কোথায় লাগে না? হাসপাতালে লাগে, স্কুলে লাগে, কলেজে লাগে, নার্সিংহোমে লাগে, দোকানে লাগে, সরকারি অফিসে লাগে, বেসরকারি অফিসে লাগে, আদালতে লাগে, খেলার মাঠে লাগে, প্রত্যেক জায়গায় লাগে, প্রত্যেক জায়গায় মনুষ্যত্ব লাগে। আমরা পেপারে অ্যাড দেখি, আনন্দবাজার পত্রিকা, বিভিন্ন পত্রিকায় দেখবেন অ্যাড দেয়, পাত্র চাই, পাত্রী চাই, বাড়ি চাই, ফ্ল্যাট চাই, জমি চাই, গৃহশিক্ষক চাই, কম্পাউন্ডার চাই, নার্স চাই। এই যে কম্পাউন্ডার, নার্স, গৃহশিক্ষক, পাত্র, পাত্রী, এদেরকে চাই বলছি কেন? বিকজ দরকার, যার পাত্র দরকার, যার পাত্রী দরকার, অ্যাকর্ডিংলি বিজ্ঞাপন দেখে চলে যাবে। গৃহশিক্ষক দরকার, গৃহশিক্ষক চাই, গৃহশিক্ষকের যা দরকার, রিকোয়ারমেন্ট, সেটা থেকে গৃহশিক্ষক নিয়ে নেবে, কম্পাউন্ডার নিয়ে নেবে, নার্স নিয়ে নেবে। এগুলো তো স্বাভাবিক। জমি ফ্ল্যাটের কথা বাদই দিলাম, এই চাই চাই এই অ্যাডগুলো যে দেয়, মানুষ এই অ্যাডটা কখন পড়ে? তার যদি প্রয়োজন থাকে, আদারওয়াইজ কেন পড়তে যাবে? যদি কারোর গৃহশিক্ষকের প্রয়োজন না থাকে, সে গৃহশিক্ষক চাই, ওটা দেখে কিন্তু তার কিন্তু কোনো আকর্ষণ হয় না। স্বামীজি এতগুলো চাইয়ের থেকে ওপরে চলে গেলেন, মানুষ চাই, মানুষ চাই। কোনো পেপারে অ্যাড বেরোয় মানুষ চাই, মানুষ চাই? বেরোবে না। বাবা মারা বলেন, আমার ছেলেটি যখনই ছেলে বা মেয়ে চাকরি পেয়ে যায় না, তখন সাধারণভাবে মা বাবাদের কিছু কমন কথাবার্তা আছে। এটা কিন্তু কোনো ধনী দরিদ্র মধ্যবিত্ত বলে নয়, মোটামুটি সব সমাজে, যে আমার অনেক কষ্ট করে, হয়তো ধনীরা অনেক কষ্ট করে বলেন না, কিন্তু মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা বলেন যে অনেক কষ্ট করে আমার ছেলেটিকে আজকে মানুষ হয়ে গেল, আমি নিশ্চিন্ত। তাহলে কেন মানুষ হয়ে গেল? কারণ ছেলেটি আজকে চাকরি পেয়ে গেছে। ও ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, 6 মাস বেকার বসেছিল, কোনো কাজ পাচ্ছিল না, আজকে একটা চাকরিতে ও অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছে, 15 দিন পর জয়েন করবে, জয়েনিং লেটার চলে এসছে, 15 দিন পর জয়েন করবে। ভেরি সিম্পল। মা বাবা বলছেন মানুষ হয়ে গেছে। সুতরাং আমি আজ থেকে আমরা অনেক শান্তি পেলাম, স্বস্তি পেলাম। অনেক কষ্ট করেছি, কত কষ্ট করে পড়াতে হয়েছে। এই এত পড়ানোর পর ছেলেটি আজকে কি হলো? মা বাবা তাকে সার্টিফিকেট দিলেন, ওই যে সহিসকে সার্টিফিকেট দিয়েছিলেন, চোর চাকরি পেল, আর মা বাবা সার্টিফিকেট দিলেন, আমার ছেলেটি মানুষ হলো। তাহলে স্বামী বিবেকানন্দ এত চিৎকার করছেন কেন? মানুষ চাই, মানুষ চাই। আমাদের যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, তারাই তো মানুষ হয়ে যাচ্ছে, নিজের পায়ে নিজে দাঁড়াচ্ছে, মানুষ হয়ে যাচ্ছে। ভেরি সিম্পল ইকুয়েশন, সহজ সমীকরণ, অঙ্কের সহজ সমীকরণ, মানুষ হয়ে গেছে। তো তাহলে বিবেকানন্দের অঙ্কের সঙ্গে এই অঙ্কটা মিলছে না কেন? বিবেকানন্দের অঙ্কের সঙ্গে এই অঙ্ক মিলছে না বলেই সমাজে এত অশান্তি, এত নৈরাশ্যের চেহারা। সেই জন্যই আমরাই গালিগালাজ করছি। এটা কি মানুষের কাজ? এগুলো সব অমানুষ, পশু। এটা পশু ছাড়া কেউ করতে পারবে না। একটা ছেলে কি একজন সাধারণ কৃষক গ্রাম থেকে এসেছিল, একটা ট্রিটমেন্টের জন্য এই হাসপাতাল ওই হাসপাতাল ঘোরাচ্ছে, তাকে মিসগাইড করছে, একটা প্রপারলি গাইড করছে না। একটা অটোতে উঠছে, অটোর ড্রাইভার সাহেব তিনি বলছে চলুন চলুন অমুক হাসপাতালে নিয়ে যাব বা অমুক হোটেলে নিয়ে যাব, কি তাকে মিসগাইড করছে। সেই হসপিটাল বা সেই হোটেল থেকে হয়তো তার একটা কমিশন আছে, তিনি নিশ্চয়ই রোজগার করুন, অটো চালিয়ে রোজগার করুন, কিন্তু সেখানে তো কোনো বাধা নেই। কিন্তু তার ওই যে তখন অনেকের আমাদের মনে হতে পারে তাহলে আমরা এক্সট্রা টাকা করতে পাবো। এই যে এক্সট্রা টাকা যেটা আমরা রোজগার করতে চাইছি, সেটা যদি আমরা কোনো সৎ উপায়ে পরিশ্রম করে আমরা রোজগার করি, অসুবিধা নেই। আমরা যখনই অন্যায় পথে অসৎ উপায়ে এলাম, তার মানেই হচ্ছে আমরা কোনো না কোনো মানুষকে ঠকিয়েছি। যদি একজনকে কম পয়সায় চিকিৎসা করা যায় এমন একটি হাসপাতালের খবর না দিয়ে বেশি পয়সায় চিকিৎসা করা যায় এমন একটি হাসপাতাল তাকে ঢুকিয়ে দিয়ে কিছু কমিশন পেয়ে গেলাম, এবং এটা যদি লোভ হয়ে যায়, তখন আমাদের মানসিকতা হবে যে মানুষকে কত সহজে আমরা ঠকাতে পারবো। স্বামীজি এইখানেই বলতে চাইছেন, ওই যে নিজে তুমি যে নিজের পায়ে নিজে দাঁড়ালে, আমরা যেটা মা বাবারা বলে থাকি যে ছেলে মেয়ে চাকরি পেল মানে আমার ছেলেটি মানুষ হয়ে গেল। সব থেকে বড় কথা, সব থেকে মজার ব্যাপার, একবার একজন খুব সিনিয়র সন্ন্যাসীর কাছে, সিনিয়র সন্ন্যাসী মানে আসলে তিনি ঠাকুরের ডাইরেক্ট পার্ষদ ছিলেন,
মানে এখনকার সিনিয়র সন্ন্যাসীও একজন আছেন, তার কথা পরে আসছি। তো আমি ঠাকুরের ডাইরেক্ট পার্শ্বদের কথা বলছি। তার কাছে একবার মা বাবা সন্তানকে নিয়ে প্রণাম করতে গেছে। তো মহাপুরুষ মহারাজ তাকে প্রণাম করার পরে মা বাবা মহারাজকে বলেছেন যে আপনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিন যাতে ছেলেটি মানুষ হয়। তিনি খুব সুন্দর করে বললেন যে তোমরা আগে মানুষ হয়ে যাও, তাহলে ও মানুষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের বড়দের অনেকের ধারণা, সেই জন্যই বলছি এই যে আজকে আলোচনা চক্রটা আমাদের বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি অন্ডাল যে ব্যবস্থাটা করেছে, এটা কিন্তু শুধুমাত্র যুবক যুবতী নেই, অনেক বড়রা আছে, এবং এটা বড়দের সবার জন্যই আমাদের সবার জন্যই শিক্ষা। এই যে ঘটনাটা বললাম, আমাদের ধারণা যে আমরা যেহেতু অনেক দিন ধরে চাকরি করছি, ব্যবসা করছি, আমরা তো বহুদিন আগে মানুষ হয়ে গেছিলাম, কারণ আমাদের বাবা মারা বলেছে, হয়তো বলেছেন যে ছেলেটি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, মেয়েটি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে, তারপরে মানুষ হয়ে গেছে। বা যদি তারা নাও বলে থাকেন, আমাদের ধারণা হয়েছে আমরা তো হয়ে গেছি। এই হয়ে গেছি বলতে আমরা রোজগার করাটা, আমরা সক্ষম, নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, এইটা বিবেকানন্দ বারবার বলছে, নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নিজের পায়ে নিজে দাঁড়ানো মানে মেরুদণ্ড সোজা করে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এই হচ্ছে ব্যাপার। মানে ওই যে কার মাথা উঁচু করে কে দাঁড়াবে, যে সৎ সে তো দাঁড়াবে, কার মনে কোনো ভয় নেই, যে কোনোদিন অন্যায় কাজ করে না, যে কোনোদিন লোককে ঠকায় না, ভণ্ডামি করে না, মিথ্যে কথা বলে না, সেই লোকটা। স্বামীজি চাইছে যে সত্যিকারে যদি আজকে আমাদের মধ্যেই দেখুন, আমরা খুব ছোট্ট ছোট কাজ করতে পারি। আমরা যদি আজকে দেখলাম যে একটি হাসপাতালে খুব প্রপার একদম একজন পেশেন্ট গেল, হসপিটালে সত্যিই বেড নেই, তারা সঙ্গে সঙ্গে বলতে পারে বেড নেই, আমরা ইমিডিয়েট কিছু ইমার্জেন্সিতে ব্যবস্থা করে অন্য হাসপাতালের সঙ্গে যোগাযোগ করিয়ে তাকে হেল্প করে দেওয়া যায়। এটাই হচ্ছে মনুষ্যত্ব। ওই যে রাজস্থানের রেল স্টেশনে 3 দিন ধরে সব ভদ্রলোকরা, জামা প্যান্ট পরা ধনী মধ্যবিত্ত মানুষ, তারা এত কিছু করলেন, কত জ্ঞান অর্জন করলেন, কিন্তু নিজেরা খেলেন, তার সামনে একটি মানুষ বসে আছে, সেই মানুষটি খাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, তার কথা ভাবলেন না, ভাবলেন কি ওই গরিব মানুষটা। সেই জন্য স্বামীজি বলছেন তোমাদের জন্য যুব সমাজকে বারবার বলছেন কি, শক্তিবান হও, বীর্যবান হও, বীর্য অবলম্বন করো। কেন বলছেন? খুব সুন্দর। তিনি বলছেন যদি বীর্যবান ও শক্তিবান হয়, তবে সে যদি কোনো দুষ্কর্মও করে আমি তাকে শ্রদ্ধা করি। দেখুন কি অদ্ভুত কথা, একজন কোনো বাজে কাজ করলো, তাকেও স্বামীজি বলছেন আমি শ্রদ্ধা করি, যদি সে বীর্যবান ও শক্তিবান হয়। কেন? তার মধ্যে যে সাহস, তার মধ্যে শক্তি, তার মধ্যে যে বীরত্ব আছে, সেটাই তাকে ওই কুপথ থেকে ত্যাগ করে নিয়ে আসতে প্রেরণা দেবে। কি অদ্ভুত! মানে দেখুন, আমরা যারা খারাপ কোনো অন্যায় কাজ করে না, তাদেরকে কেমন বাজে লোক। স্বামী তাকে শ্রদ্ধা করছেন। কি বলছেন যে যদি সে তার মধ্যে সত্যিকারের সাহস থাকে, সত্যিকারের শক্তি থাকে, আরে শক্তি ছাড়া তো আমরা বেরিয়ে আসতে পারবো না। যে কোনো জায়গা আমরা যদি কোথাও একটা ফেসে যাওয়া বলে না, কোথাও চক্রে ফেসে গেছি, সেখান থেকে বেরিয়ে আসতে গেলেও তো আমাদের শক্তি লাগবে। দেখুন অভিমন্যু ওই চক্রব্যূহ থেকে বেরিয়ে আসতে পারছেন না, বেরোবার টেকনিকটা উনি জানেন না, ওই কায়দাটা পাননি। তেমনি আমাদের যে কোনো মানুষ ভালো কাজ খারাপ কাজ যে কোনো কাজের সঙ্গে হঠাৎ করে যুক্ত হয়ে যেতে পারি। স্বামীজি বলছেন একজন দুষ্কর্ম করেছে, কিন্তু তার মধ্যে যদি সত্যিকারের শক্তি থাকে, তার মধ্যে যদি সাহস থাকে, বীরত্ব থাকে, তাহলে সাহস বীরত্বই তাকে ওই অন্যায় পথ বা কুপথ থেকে ত্যাগ করে আসার প্রেরণা যোগাবে, অনুপ্রাণিত করবে। তার মানে তিনি বলেননি তুমি দুষ্কর্ম করো। আমরা কিন্তু অনেক সময় অপব্যাখ্যা করি, নিজেরাই এক একটা মানে করে নিই, তা হবে না। আপন মনের মাধুরী মিশায়, সেটা হবে না। আসলে নিজেকে ভাবতে হবে। বিবেকানন্দ যেটা বলছেন তার নির্যাসটা কি? নির্যাস হচ্ছে তোমার মধ্যে বীরত্ব থাকবে। আর কে বীর? নিবেদিতা বলছেন। নিবেদিতাকে তো স্বামীজি তৈরি করলেন নিজের হাতে। নিবেদিতা তখন 1904
পাটনাতে গেছেন, 1902-এ নাগপুরে গেছেন অক্টোবর মাসে, তখন নিবেদিতাকে প্রাইজ দিতে নিয়ে গেছে, ক্রিকেটের প্রাইজ। নিবেদিতা রেগে গেলেন, বলছেন আমি নাগপুরে এখানে এসেছি, আমি অন্য জিনিস দেখবো ভেবেছিলাম, তরোয়াল খেলা দেখবো ভেবেছিলাম, মল্লযুদ্ধ দেখবো ভেবেছিলাম, বক্সিং, কুস্তি, কোথায় তোমাদের মধ্যে সেই সাহস কোথায়? অক্টোবর মাসে দশেরার সময় বলছে আমাকে দেখাতে হবে। আমি জানতাম যে ক্রিকেট খেলার প্রাইজ দিতে তুমি ডেকেছো তোমরা, তাহলে আমি আসতাম না। মানে ওই যে শক্তি, অর্থাৎ বারবার বলছে তোমাদের মধ্যে সেই শক্তি থাকতে হবে। এই শক্তি যদি না থাকে তাহলে তোমরা আত্মরক্ষা করবে কি করে? নিবেদিতা এই কথা ব্যবহার করেছেন, আত্মরক্ষা করবে কি করে? তোমাদের মা বোনদের তোমরা রক্ষা করবে কি করে? নিবেদিতার কথা এটা। মানে অর্থাৎ তোমাদের মধ্যে ডেফিনেটলি সেই শক্তি থাকতে হবে, শারীরিক শক্তি, মানসিক শক্তি। কিন্তু ওই যে বললেন বীর্যবান, স্বামীজি বললেন না বীর্যবান, নিবেদিতা বলছে যে বীর, কে বীর? বলছে সেই বীর যে লড়াই করতে জানে। বলছে লড়াই করো, লড়াই করো। আসলে আমরা লড়াই করতে শিখিনি। আমাদের এমন অবস্থা হয়ে গেছে, বেশিরভাগ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা কি হচ্ছে, হাতের কাছে সব পেয়ে যাচ্ছে, স্পুন ফিডিং টাইপের। ন্যাচারালি তারা জানে না। আপনারা মনে করার চেষ্টা করুন, যাদের বয়স অন্ততপক্ষে 45-50 হয়ে গেছে, তারা ভাবুন আপনারা যখন ট্রেনে বাসে চেপেছেন, অনেক সময় আনরিজার্ভ কম্পার্টমেন্টে, জেনারেল কম্পার্টমেন্টে চেপেছেন, হয়তো ওইভাবে দিল্লি থেকে হাওড়া এসছেন, তাও এসছেন কত সময়। এখনকার আপনি ইয়াং ছেলেমেয়েদের জিজ্ঞেস করুন, কজন ইয়াং ছেলেমেয়ে পারবে? সাধারণত বেশিরভাগ ছেলেমেয়ে ট্রেনে রিজার্ভেশন করে তারপর যায় কোথায়? আসানসোল থেকে হাওড়া, দুর্গাপুর থেকে হাওড়া, দাঁড়িয়ে যেতে পারবে না, রিজার্ভেশন করে তারপর যায়। আমরা বলতে পারি রিজার্ভেশন আছে, এর মধ্যে অন্যায় নয়। ব্যাপারটা হচ্ছে করতে গিয়ে বলছে পারবো না, অর্থাৎ ওই যে ফেস করতে পারছে না। নিবেদিতা বলছে কে বীর? যে লড়াই করতে পারে। আর লড়াই যদি না করতে পারে তাহলে জীবনটা তো আমাদের কাছে তো এমন নয়, রণক্ষেত্র তো। জীবন মানেই তো সংগ্রাম, যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্রের যুদ্ধ মতো। এটা 18 দিনের যুদ্ধ নয়, 18 দিনের যুদ্ধ নয়। সুকান্তের 18 বছর বয়স কবিতা, আমরা ওই মর্মটা ফুটে উঠেছে একেবারে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা 18 বছর বয়স, ওইটাই তো। ওই যে 18 বছর বয়স, ওরা নিয়মটিও কি জানে না। মানে ওদের মধ্যে কি, ওদের মধ্যে ওই যে তেজ, ওই তোমাদের মধ্যে সেই তেজটা স্বামীজি চাইছেন, সম্পূর্ণ বীর্যবান। নিবেদিতা তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে, ওই পাটনায় গিয়ে বলছেন তোমাদের মধ্যে ওই বীরত্ব চাই। বীর কি ডিফাইন করে দিলেন, যারা লড়াই করতে জানে তারাই হচ্ছে সত্যিকারের বীর। সম্পূর্ণ বীর্যবান, সম্পূর্ণ অকপট, অকপট। তোমার মনের মধ্যে কোনো কপটতা থাকবে না। তুমি যে নিষ্ঠা নিয়ে উদ্যম নিচ্ছ, তুমি একেবারে যা সচ্চা তাই বলো। আমি চেষ্টা করছি, চেষ্টা করেছি, আমি পাইনি, হতেই পারে। সেই জন্য একটা জিনিস বারবার স্বামীজি বলছেন, ওই যে মানুষ চাই, মানুষ চাই কেন বলছেন? যার মধ্যে মনুষ্যত্ব আছে, যার মধ্যে বিবেকবোধ আছে, যার মধ্যে সততা আছে, তার মধ্যে শক্তি আছে, তার অন্য জিনিসকে সে ভয়ই পাবে না। ওই ভয় নয়, এই একটা ভাইরাস, সেটা তো সবাই ভয় পাচ্ছে। কেন? ভাইরাসটা ইনভিজিবল বলে। কিন্তু তা সত্ত্বেও এর মধ্যেই কিন্তু মনুষ্যত্ব কোথায়? মনুষ্যত্ব, একজনের করোনা ভাইরাস হয়েছে, সে জানতে পারলো, সে ইমিডিয়েটলি জানাবে তো। সে যদি জেনেও ওই অবস্থায় সে বাজারে ঘুরে বেড়ায়, বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়, পাড়ায় ঘুরে বেড়ায়, তাহলে তার মধ্যে সেই মনুষ্যত্ব বোধটা কোথায় হলো? সে যখন জানে আক্রান্ত, তার মানে তার যদি ঘুরে বেড়ানোর সঙ্গে সেটা স্প্রেড করবে তো। স্বাভাবিকভাবেই ওই যে জায়গায় অদ্ভুতভাবে আমরা দু ধরনের মানুষকেই সমাজে দেখতে পাচ্ছি। এই সমাজে একটা সময় দেখুন আমাদের অনেক, এই যে এত সেবা কাজ হয়েছে, এত ভালো কাজ হয়েছে, খুব ভালো, কিন্তু এই ভালোটা সাময়িক ভালো। আমাদের সব থেকে বড় কথা হচ্ছে, আমরা অনেক সময় ভাবি এই দু জায়গায় আমরা চাল ডাল এসব দিয়ে এসছি, সাবান, তেল, নুন, বেসন এসব দিয়ে এসছি, আমরা সেবা করেছি, আমরা বিরাট সমাজ সেবা করে ফেললাম। না, স্বামীজি কিন্তু সেটা একবারও বলছেন না। ওটা স্বামীজির আদর্শে সমাজ সেবা হচ্ছে না, ওটা আমাদের আত্মপ্রচার, ওটা আমাদের অহং প্রদর্শন। আরে আমরাও করেছি, তোরা কি দেখাচ্ছিস, আমরাও করেছি, সেটা নয়। তুমি যে করতে পারছো এবং তুমি কোনো মানুষের জন্য করতে পারছো, মানে তুমি ওই মানুষের মধ্যে তুমি ভগবানের সেবা করতে পারছো, এই যে ফিলিং, এটা হচ্ছে বিবেকানন্দের আদর্শ। সেই জন্য বিবেকানন্দ বলছেন একটা আদর্শ ধরে তুমি এগো। আদর্শ ধরে যদি এগোয় তাহলে ভুল করতেই পারে, ভুল করার সঙ্গে সঙ্গে
নিবেদিতা বলেছেন তুমি ভুল করলে তারপর তোমায় কি করতে হবে? ওই ভুল থেকেই তুমি শিক্ষা নিলে, অতীতের ভ্রান্তি থেকে শিক্ষা নাও, আর নিজে চিন্তা করে পথ বার করো। দুটো জিনিস লক্ষণীয়। একটা হচ্ছে ভুল করতেই পারো, আমরা যে কেউ ভুল করতে পারি, টু আর ইজ হিউম্যান। কিন্তু ভুল যে করলাম, ওই ভুল থেকে শিক্ষা নিতে হবে। আরে ওইভাবেই লোকটাকে ঠকিয়ে এলাম, এরপর আর কাউকে ঠকাবো না। যদি জীবনে একবারও আমি কাউকে প্রতারণা করেছি, তারপরে যদি আর না করি, ওটাই তো বীরত্বের পরিচয়। ওটাই তো স্বামীজি বলছেন, কেউ যদি কোনো দুষ্কর্মও করে থাকে, সে যদি ভীতু হয়, তাহলে কি দুষ্কর্ম করলে সে কিন্তু আবার বেরিয়ে আসতে পারবে না। আর সে সাহসী হয়, তার যদি মানসিক শক্তি থাকে, সেও আরে আমি ভুল কাজ দুষ্কর্ম করেছিলাম ঠিকই, আরে আমি তো ওটা নই। তখন ওর মধ্যে ওই যে সত্তাটা, ওই আগুনটা দাউ দাউ করে জ্বলতে শুরু করবে, আর তখন ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। এইটাই স্বামীজি বললেন সম্পূর্ণ অকপট। তোমার মনে কোনো কপটতা থাকবে না, ভণ্ডামি নেই, পরিষ্কার সরল নিষ্ঠা নাও, একেবারে তোমার সম্পূর্ণ নিষ্ঠা থাকবে। আর নিবেদিতা কি বললেন? নিজে চিন্তা করে পথ বার করো। আসুন তোমাদেরকে বেশি করে বলা, তোমরা নিজেরা চিন্তা করে পথ বার করো। মানে তোমরা অসুবিধায় পড়েছো, সমস্যায় পড়েছো, পড়তেই পারো, যে কেউ পড়বে। আর সমস্যায় না পড়লে লাইফটা ডাল। লাইফে প্রবলেম না এলে তো আমরা কিছু শিখতেই পারলাম না। প্রবলেম আসবে, ফেস করতে হবে, কখনো হারবো, কখনো জিতবো, কখনো কষ্ট পাবো, কখনো আনন্দ পাবো, কখনো ঠকবো, কখনো জিতবো, সব কিছু আছে। আর সব কিছু ভ্যারাইটি আছে বলেই তো আনন্দ। রোজ যেমন পোস্ত ভাত খেতে ভাল লাগে না, একদিন ফুলকপির তরকারি, একদিন পাঁচমিশেলি তরকারি আমরা চাই, একঘেয়েমি চলে আসে। তেমনি জীবনটা যদি নর্মাল কোর্সে চলতে থাকে তাহলে অসুবিধা। আর বাধা এলেই কি হচ্ছে, অসুবিধা হলে কি, আমাদের হাতে ছোট্ট মোবাইল আছে, সঙ্গে সঙ্গে ফোন, মা এই প্রবলেমে পড়েছি কি করব, বাবা এই সমস্যা কি করব, দাদা তুই বল না। এই যে হচ্ছে, অর্থাৎ মা বাবা দাদা দিদি চিরটা কাল কি তোমাকে সাপোর্ট দেবে? আর যদি দেয় তাহলে তো তুমি নিজের পায়ে নিজে দাঁড়াওনি। নিজের পায়ে নিজে দাঁড়ানো মানে শুধু চাকরি করা না, তোমার যে ইন্ডিপেন্ডেন্ট থট, তোমার ভেতর যে চিন্তা শক্তি আছে, সেইটাকে তুমি জাগাও। তুমি রাস্তায় হঠাৎ করে দেখলে বাসের টায়ার পাংচার হয়ে গেল, ব্যাস ওই বাসটা ব্রেকডাউন, প্যাসেঞ্জারদের নামিয়ে দিল। এরপর ওখান থেকে কি করে যাবে গন্তব্যস্থলে? মাকে ফোন করছো, দিদিকে ফোন করছো, ইউ ডিসাইড। আর প্যাসেঞ্জারে কি করছে দেখো, খোঁজ নাও ওখান থেকে ওখানে যাওয়ার আর কি রুট আছে। তুমি ওখানে হয়তো স্ট্রেঞ্জারও হতে পারো, কোথায় খোঁজ নিতে হয়। দেখলে একটা দোকানে গেলাম, একটা সামনে ট্রাফিক পুলিশ আছে, তাকে জিজ্ঞেস করলাম। এই যে বুদ্ধিগুলো, সেই জন্য স্বামীজি বলছেন যে তুমি সম্পূর্ণ অকপট তেজস্বী বিশ্বাসী যুবকের দরকার। আরে হ্যাভ সেলফ কনফিডেন্স। মা ফোন করছে, হ্যাঁ রে শুনলাম একজন ফোন করেছিল আমাদের পাড়ারই, বাসটারই খারাপ হয়ে, তুই কী করছিস? মাকে বলে তুই ফোনটা রাখো, আমি রাস্তা বার করছি। আরে মাই পরে পিঠ চাপড়ে দেবেন, মাকে বলবে যে তুমি চিন্তা করছো কেন, আমাকে ভাবতে দাও। তুমি কি সবসময় তুমি ছোটোবেলায় আমার জন্য করেছো? যদি খুব অসুবিধায় পড়ি, যদি যখন দেখবে তুমি ডিসিশন নিতে গিয়ে ভুল করছো না ঠিক করছো, দ্বন্দ্বে আছো, মাকে জিজ্ঞেস করো, গুরুজনকে জিজ্ঞেস করো, যাই তুমি ভরসা করতে পারো, জিজ্ঞেস করো, নিশ্চয়ই কনসাল্ট করো। কিন্তু ছোট ছোট ব্যাপারে যখন তুমি দেখবে যে এই ডিসিশনটা বরং আমার কাছে এসেছে, প্রবলেম এসে, বা ভালো তো আমাকে তো বার করতে হবে। হতেই পারে কলেজে বন্ধু ফিস দিতে পারছে না, অন্য বন্ধুরা মাথা কামাচ্ছে না, তুমি জানতে পারলে ওই বন্ধুটা ফিস দিতে পারছে না, তুমি ভাবো ওই বন্ধুটার ফিসটা কী করে দেওয়া যায়, আগামীকাল লাস্ট ডেট, তোমার কাছে অত টাকা নেই, যেভাবেও আরও 5 জনকে বলে তুমি 10 টাকা দাও, 20 টাকা দাও, আমাকে যে করো, ওই আমার বন্ধু ফিস দিতে পারছে না, রাস্তা পার করো। আসলে এই যে জায়গায়, ওটা কখন আসবে? ওই বন্ধুটা ফিস দিতে পারছে না, তোমাদের কলেজের আরও 45টা ছেলে মেয়ে ভাবলো না কেন? ভাবলো না তাদের মধ্যে মনুষ্যত্ব নেই। মানুষ চাই আর সব হইয়া যাইবে। ভাবো না দেশে মানুষ হয়ে গেছে 5,000, এত বড় দেশ, এই 135 কোটি জনসংখ্যা, তার মধ্যে যদি আজকে 5 কোটি মানুষ হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই ওই মানুষরা সমস্ত দেশকে চালাচ্ছে। দুর্নীতি নেই, আমরা স্বপ্ন দেখি না সমাজে দুর্নীতি নেই। আরে বাবা,
সমাজে কোনো রকম প্রতারণা ভণ্ডামি নেই, অন্যায় আচরণ অন্যায় অবিচার হচ্ছে না, যে যার কোনো ক্যাচ নেই, যার কোনো জানাশোনা নেই, তাকেও সেও যা বিচার পাচ্ছে আর যিনি ভিভিআইপি তিনিও তাই একই বিচার পাচ্ছেন। আরে বাবা, ভাবো তো সেই সমাজটা কেমন দেখতে হবে। তখন তোমরা অনেকেই বলবে এসব স্বপ্ন দেখে লাভ নেই, সবাই আমরা পিছিয়ে গেলাম। স্বামীজি চিৎকারই করতে শুরু করলেন, মানুষ চাই মানুষ চাই। স্বামীজি আর মানুষ পেলেন না। কি করে তিনি দেশটা গঠন করবেন? বলে বিবেকানন্দ কি কোথায় দেশ গঠন করবে? হ্যাঁ করবে। বিবেকানন্দ বলছেন জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা। আরে যদি কিছু না করতে পারো, আর কিছু না, তুমি যদি তোমার যে কাজটা তুমি ঠিক করে করছো, তুমি তোমার ডিপার্টমেন্টে নিজে অনেস্টলি কাজ করছো, যখনই কাজ করছো তোমার ওই যে গৃহশিক্ষক চাই, গৃহশিক্ষক যদি ছাত্রকে বা ছাত্রীকে যদি প্রতারণা করে, তাকে যেটা শেখাবার সেটা না শিখিয়ে তিনি যদি ফাঁকি বাঁধেন, গৃহশিক্ষক যদি ভুল শেখান, তার মানেই তো তিনি ভুল করছেন। ওই যে কম্পাউন্ডার চাই, নার্স চাই, সেই নার্স বা সিস্টার যদি প্রপারলি ট্রেন না হয়, তিনি যদি পেশেন্টকে যা দেওয়া উচিত তিনি সেটা জানেন না, তিনি ভুল করছেন, মিসগাইড করছেন। তাহলে আসলে ওই নার্সকে বা গৃহশিক্ষককে তো আগে ওই মনুষ্যত্ব অর্জন করতে হবে। আমি আমার কাজটা করবো বলেই টাকাটা পাবো, কিন্তু টাকাটা পাবো বলেই তো আমি সংসারটা চালাবো। কিন্তু তার আগে কাজটা করার জন্য আমার মধ্যে যে ইনেট পোটেনশিয়াল আছে, সেখানে যেখানে ফাঁক আছে, দাল মে কুছ কালা হ্যায় ওই হিন্দিতে বলে, তারপরে কোথাও যদি গন্ডগোল আছে আমি সেটাকে শোধরাবার চেষ্টা করবো না। লেট আস ট্রাই টু মেড আওয়ারসেলভস। আমরা কি করি? রিপেয়ারিং করি, আমরা অন্যদের মেশিনে গিয়ে রিপেয়ারিং করি আর নিজের মেশিনটাকে ওই বিকল রেখে দিই। সেই জন্য মাইমেরা কথা বলেন লোকে, মাইন্ড ইউর ওন বিজনেস। তোমার নিজের কাজটা তুমি দেখো। আসলে আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। সেই জন্য তিনি কি বলছেন, তুমি বীর্যবান, একেবারে তোমার মধ্যে একটা আলাদা শক্তি থাকবে, তোমাদেরকে বলছেন। এবং তখন তোমরা কোনো অন্যায় কাজ করলেও স্বামী তোমাদেরকে স্যালিউট করছেন, বলছে কোনো ব্যাপার না, অন্যায় কাজ করলে কি আছে, তুমি বেরিয়ে আসতে পারবে, কারণ তোমার মধ্যে সাহস আছে, শক্তি আছে, সম্পূর্ণ অকপট, তোমার মধ্যে কোনো কপটতা নেই, ভণ্ডামি নেই, পিওর খাঁটি। ওই খাঁটি লোকের সঙ্গে কথা বললে দেখবে অনেক ভরসা পাওয়া যায়। আজকাল আমরা কোথাও যদি কাউকে কিছু জিজ্ঞেস করি না, কোনো আননোন জায়গায় গিয়ে অনেক সময় ভয় হয় যে তিনি আমাকে মিসগাইড করে অন্য রাস্তায় ঢুকিয়ে দিচ্ছেন কিনা। সেই জন্যই তো ওখানেও তো বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। স্বামীজি বলছেন না, মেধাবী, তোমার বিচার শক্তি অ্যাপ্লাই করো। তুমি ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করো, সাধারণভাবে তিনি ভুল বলবেন না। স্বাভাবিকভাবেই ওই যে জায়গাগুলো সিদ্ধান্ত নেওয়া কি হলো, বলছেন যে তেজস্বী, এবার তেজ আর বিশ্বাসী, কিন্তু তবু তোমাকে সব সময় নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। যখনই আমি রাস্তা বার করবই করব, নিজে চিন্তা করে, না পারলে তো হেল্প নেবেই। মানে যেমন বাচ্চা ছেলেকে বলা হয় তুই অঙ্কটা চেষ্টা কর না, চেষ্টা কর, আর যে বাচ্চা ছেলেকে শেখানো হয় যে পারলি না, আচ্ছা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, সেই বাচ্চা ছেলেটা সাধারণত অঙ্ক শিখবে না। কেন শিখবে না? তাকে তো চেষ্টা করতেই দেওয়া হলো না, তাকে তার যে বুদ্ধি সেটাকে প্রয়োগ করতেই দেওয়া হলো না। তার আগেই মা হয়তো তাকে টেনে করিয়ে দিচ্ছেন। মা তো করিয়ে দিতেই পারে, কিন্তু মা যদি তাকে উৎসাহ দিতে, না না তুই কর না, কবার ভুল হয়েছে 3বার, আরেকবার কর, দেখ এবার ঠিক হয়ে যাবে, সেই ছেলেটা কেন জানি না ওর মনে একটা বিশ্বাস আসবে, ও চ্যালেঞ্জ নিয়ে ঠিক করে দিল। মাও আনন্দ, ছেলেরও আনন্দ, অদ্ভুত ব্যাপার। বলছেন বিশ্বাস করো, তুমি এখান থেকে বেরিয়ে আসবেই। একটা সমস্যা এসছে, ক্রাইসিস, 1 বছর ধরে চাকরি নেই, চিন্তা করো না, তোমার ভেতর কোয়ালিটি আছে আর তুমি কিছু না কিছু করবে। চাকরি না পাও তুমি অন্য কিছু করবে, তোমার ভেতর তুমি কিছু করতে পারবে না, একেবারে বেকার হয়ে বসে থাকবে, সারা জীবন হতে পারে না, কিছু না কিছু করবে। ডিসকভার করো, বার করো নিজেকে, ওইটা হচ্ছে আত্মবিশ্বাস। আর তেজস্বী, তোমার মধ্যে ওই যে তেজ, এই তেজ কি? এই তেজ এমন, সেটা হচ্ছে মনুষ্যত্বের তেজ, যে পিওর হয় না, পিওরিটির তেজ। তেজ আলাদা, সে তো একজন যে যারা গুন্ডামি করে তাদেরও তেজ থাকে, যারা বিরাট ম্যান পাওয়ার আছে, ক্ষমতা আছে, কোনো নেতা, তারও বিরাট তেজ। কিন্তু ওই নেতা বা গুন্ডার কতদিন তেজ? যতদিন তাদের ম্যান পাওয়ার আছে। যদি দেখা যায় ওখানে আরেকজন কেউ চলে এসছে বড় মাফিয়া, তখন ওর তেজ চলে যায়। আরেকজন কোনো বড় পলিটিক্যাল লিডারের অর্ডার এসছে, তখন ইনি চুপ করে যাবেন। তাহলে এই তেজটা কতক্ষণ? ইট ইজ লিমিটেড। কিন্তু পিওরিটির তেজ, একজন বলছেন যে না আপনি তো এই টিকিট কেটে না কেটে উঠেছেন, হ্যাঁ না কেটে উঠেছি, আপনি ফাইনটা নিন না,
আমি তো চুরি করিনি, টিকিট কাটার সুযোগ পাইনি। মানে এই যে কথা বলার মধ্যে একটা কনফিডেন্স, এটা কখন হয়? যদি তার মধ্যে সেই মনুষ্যত্ব থাকে। আর সেই মানুষ যদি সমাজে অনেক বেড়ে যায়, আজকে যে সমাজে যে চিত্র দেখে আমরা সত্যিই কষ্ট পাচ্ছি, মর্মাহত, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, হাত পা বাঁধা, কারণ সংখ্যা খুব কম। সেই জন্য তিনি চাইছেন একটু বেশি সংখ্যায় মানুষ, যাদের মধ্যে বিবেক বোধ থাকবে। এহে ওই 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 কষ্ট পাচ্ছে, ওর জন্য কিছু করা যাবে না, এই যে জায়গা। তার মানে প্রত্যেকেই তো সারা জীবন ধরে তো আমরা বেঁচে থাকবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যতদিন, ওই যে স্বামী বললেন, জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা। আরে তুই জন্মেছিস তো তুই কিছু অন্ততপক্ষে তুই এমন কিছু কাজ কর, এমন কিছু চিন্তা কর, যে চিন্তা সত্যিকারের লোকের কল্যাণে লাগবে, লোকে মনে রাখবে। আসলে বিষয়টা তা নয়। কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি, সমাজে আমি কন্ট্রিবিউট করব। আমি যেমন সমাজের থেকে নিচ্ছি, আমিও সমাজে কিছু কন্ট্রিবিউট করতে পারি, কারণ আমার মধ্যেও সেই পোটেনশিয়াল আছে। যেভাবে হোক আমি করব। যে কোনো নার্স বা যে কোনো সিস্টার ফ্লোরেন্স নাইটিঙ্গেল হবে না, ঠিক আছে, কিন্তু সেই সিস্টার যদি আজকে পেশেন্টদের সঙ্গে এমনভাবে ট্রিট করেন, অনেক ডাক্তারবাবুরা, অনেক সিস্টাররা রোগীদের সঙ্গে এত ভালোভাবে ব্যবহার করেন, এত তাদের উদার মন, যে রোগীদের অর্ধেক রোগ ভালো হয়ে যায়। হয়তো ট্রিটমেন্টটা প্রপার হলো না, ওকে অন্য ডাক্তারকে যেতে হয়েছে, তাও হতে পারে, কিন্তু দ্য ভেরি অ্যাটিটিউড, তাকে এত সুন্দর করে ওই যে জায়গাটা আমরা ভুলে যাই। আমরা ভাবি আমাদের ডিউটি, আরে মাইনে পাচ্ছি হয়ে গেল, ঠিক আছে। আমরা নিজের যে কাজ সেটাও হয়তো জানি না। অনেক সময় একজন ডাক্তারবাবু তিনি রোগটা ধরতেই পারছেন না, যার মধ্যে মনুষ্যত্ব আছে, তিনি ইমিডিয়েটলি বলবেন এটা আমার ডোমেনে নয়, আমি পারছি না, আপনি কাইন্ডলি অন্য ডাক্তারবাবুকে যান, আমি বড় বলে দিচ্ছি এই ডিপার্টমেন্টে গেলে ভালো হবে। অনেকে ইচ্ছে করে ওই কেসটা নিজের হাতে রেখে দেন, আমরা সমাজে শুনি। রেখে দিয়ে যখন কেসটা একদম শেষের দিকে চলে যাচ্ছে পেশেন্টের, তখন বলছেন যে দেখুন আপনারা, আমি তো চেষ্টা করলাম, পরে জানা গেল অন্য জায়গায় গিয়ে যে সময়ে নিয়ে আসা হতো ওই পেশেন্টকে বাঁচিয়ে দেওয়া হতো। কে মিসগাইড করলেন? বলছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু কে? বলছে মানুষ। স্বামীজি এই মানুষ চাননি। স্বামীজি মানুষ চাইছেন কেমন? বলছে যে মানুষ জগতের সমস্ত ধন সম্পদের থেকে মূল্যবান, ওই মানুষ চাইছেন। বলে স্বামীজি চাইছেন আমরা কেন হতে যাব? নিজের কারণে হব, কারণ মানুষ হলেই শান্তি পাব। অমানুষ, মানুষের আগে একটা অযোগ হলো, তাহলে শান্তির আগেও একটা অযোগ হবে, অশান্তি পাব। মানুষ শান্তি পায়, অমানুষ অশান্তি পায়, এটাই বাস্তব। এটা মানি আর না মানি, কারণ আমরা বোকার মতো ওই শ্রেয় আর প্রেয়র পার্থক্য বুঝি না। শ্রেয় এবং প্রেয়, ওই টিনের একটা খুব সুন্দর গল্প আছে না, সেই ওর কুকুরটা স্নোই, সেই স্নোই যাচ্ছিল, স্নোই যেতে 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 কি হলো না, হঠাৎ করে দেখছে একটা মাংসের হাড়, ও তখন নিয়ে যাচ্ছে, কিন্তু রাজদণ্ডটা, স্নোই যদি রাজদণ্ডটা নিয়ে যায় তাহলে তার প্রাণ বেঁচে যায়, কিন্তু হঠাৎ করে মাংসের হাড়টা দেখে স্নোই থমকে গেল। কুকুর তো বলছে মাংসের হাড়টা এখন খেয়ে নি। হঠাৎ ভাবলো আমি যদি মাংসের হাড় খাই রাজদণ্ডটা পৌঁছে নিয়ে যেতে পারবো না, তিনি স্বাভাবিকভাবেই তাকে রক্ষা করতে পারবো না। আর যদি মাংসের হাড়টা না খাই তাকে আমি রক্ষা করতে পারবো। জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ড চিন্তা করে স্নোই কুকুর কিন্তু মাংসের হাড়টা ফেলে দিয়ে সে দৌড়ে গেল ওই রাজদণ্ডটি পৌঁছতে। আমাদের মধ্যে আমরা কি বলবো, ও তো কুকুর, ও তো পশু, আমরা তো মানুষ। আমরা যদি ওই লোভনীয় কিছু পেয়ে যাই, আমরা কাউকে রক্ষা করার জায়গায় ওই লোভনীয় জিনিসটা আমাদেরকে এমন আকৃষ্ট করে দেয়, মাংসের হাড় বলছি না, কিন্তু অন্য কিছু, যেমন হয়তো বিরাট অ্যামাউন্ট অফ টাকা, তখন আমরা কি হয় সব ভুলে যাই। আমি ব্যাংকের ম্যানেজার, ভুলে যাই, আমি ভাবছি ব্যাংক গেল, ব্যাংক সরকার বুঝুক, আমি আমার কিন্তু বিরাট আখের জুটিয়ে নিলাম। তাহলে এই যে জায়গায় যখন সেলস গার্ল, সেলসম্যান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা কাজ করছে, কত সুন্দর করে কাজ করছে, কিন্তু যে মুহূর্তে তারা ভাববেন যে আমরা কোম্পানির হয়ে মাইনে পাচ্ছি, আমরা দেখে নেব অন্যভাবে কি করা যায়, এই জায়গাতেই বিবেকানন্দ আঘাত দিচ্ছেন। বলছেন তুমি কিন্তু পরে অশান্তি পাবে। এইটাই ছিল শ্রেয় আর প্রেয়র তফাৎ। স্নোই যেটা করলো এটা হচ্ছে শ্রেয়, আমরা অনেক সময় যেটা করি প্রেয়র পেছনে ছুটি। শ্রেয় কি? যেটা এখন হয়তো কষ্ট দিল, মানে যেমন মাংসের হাড়টা পেলো না, কুকুর মাংসের হাড়টা খেতে পারলো না, একটু দুঃখ হলো, কিন্তু পরে আনন্দ, কারণ ওকে বাঁচাতে পারলো।
আর প্রেয় কি, এখন খুব আনন্দ হবে, আরে বাবা কত টাকা চলে আসছে, কি বিরাট ব্যাংক ব্যালেন্স, একটা ফ্ল্যাট কি 4টে শহরে 4টে ফ্ল্যাট, এই ধরনের বিরাট ব্যাপার। তারপর কয়েক বছর পর দেখা গেল যে সিবিআই তদন্তে ধরা পড়লো, তাকে যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি ইত্যাদি। তাহলে বিষয়টা কি হলো, ওটা কিন্তু প্রথমে যে আনন্দটা দিচ্ছে, পরে কিন্তু চরম কষ্ট দিচ্ছে, অশান্তি। সেই জন্য মানুষ সাধারণভাবে, এক্সেপশন ছেড়ে দিন, সাধারণভাবে মানুষ মানেই সে শান্তি পাচ্ছে। অমানুষ মানে অমানসিক কাজ যখন হচ্ছে, তখন অশান্তিকে ইনভাইট করছে। যেমন খুব স্বাভাবিকভাবেই আমরা অ্যাক্সিডেন্ট পথে ঘাটে হই, আর অনেক সময় অনেকে অ্যাক্সিডেন্টকে ইনভাইট করে নিয়ে আসে, নেমন্তন্ন করে নিয়ে আসে। এই নেমন্তন্ন করে নিয়ে আসার মধ্যে কোনো বাহাদুরি নেই। বিষয়টা হচ্ছে এই যে একটা ভাইরাস, এই ভাইরাসের জন্য মানুষের, আমাদের মধ্যে যদি একটু সচেতনতা থাকে, একটু যদি আমাদের শুভবুদ্ধি থাকে, তাহলে আমরা কি করব, অন্ততপক্ষে যেটুকু গাইডলাইন সেটুকু অ্যাটলিস্ট মানার চেষ্টা করব যতটুকু সম্ভব। এর মধ্যে কিন্তু আমরা ভীতু নই, এর মধ্যে এটাই হচ্ছে আসল সাহসিকতার পরিচয়, আসল ওই মানবিকতার পরিচয়। কারণ নিজে ভালো থাকা নয়, ওর জন্য আরও 10 জন ভালো থাকবে। যেহেতু এটা সংক্রমণ হয় একজনের থেকে আরেকজনে, ফলে এটা যদি এমন হতো আমি নিজেকে মারছি তোমার কি, সেটা কিন্তু বিষয়টা অন্য ছিল। এই যে চেতনা, এই চেতনাটা কার মধ্যে আসে, মানুষের মধ্যে। স্বামীজি বললেন মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে, আর কোনো চিন্তা নেই, নো টেনশন। একটু যদি ভালো মানুষ পাওয়া যায় না, সমাজের চেহারা ফিরিয়ে দেওয়া যাবে। একটা অফিসে যদি 40 জন এমপ্লয়ি থাকে, তার মধ্যে যদি দেখা যায় যে এমপ্লয়ি, অনেস্ট এমপ্লয়ি, সিনসিয়ার এমপ্লয়ি, একেবারে হেল্পফুল এমপ্লয়ির সংখ্যা 8 জনও থাকে, 32 জন যদি অমনি না থাকে, অফিসের চেহারা ফিরে যাবে। কিন্তু ওই 40 জনে যদি একটি মানুষ সেই কোয়ালিটির থাকে, তাহলে তিনি একা লড়বেন কি করে? স্বাভাবিকভাবেই অমনি প্রতিটি সংস্থায়, প্রতিটি হাসপাতাল, নার্সিংহোম, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যবসা কেন্দ্র, আদালত, যে কোনো জায়গায়, কল কারখানা, প্রত্যেক জায়গায় যদি কিছু কিছু ভালো মানুষের সংখ্যা বাড়তে থাকে, তাহলে বিবেকানন্দের স্বপ্ন পূরণ হবেই। মানে আমরা কে কতদিন কেমন দেখব সেটা কোনো রকম প্যারামিটার নয়। প্যারামিটার হচ্ছে ভারতবর্ষের যে উন্নতি, সেটা হবেই হবে। এবং স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে চ্যালেঞ্জ হোক, তোমাদের কাছে চ্যালেঞ্জ হোক। তোমরা যদি কোনো ভুল কাজও করো, জানবে স্বামীজি তোমাদেরকে স্যালিউট করছেন, প্রণাম জানাচ্ছেন, বলছে তাতে কি আছে, তোমরা তো বীর, সাহসী, ভুল কাজ করেছো, আবার বেরিয়ে আসবে। আরে তোমরা যদি ভীতু হতে, তাহলে বেরোতে পারতে না। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য স্বামীজির ওই কথাটা বলেই শেষ করি। আবার স্বামীজি যে প্রার্থনাটা করলেন, কি, ওই যে বেরিয়ে আসার জন্য যেটা লাগবে, বলছেন মা আমার কাপুরুষতা, দুর্বলতা দূর করো। আমি কাপুরুষ কেন, ভয় কেন, দুর্বল কেন, আমি সবল, শক্তিশালী। আরে আমি জিমে গেছি বা না গেছি, আমার মানসিক শক্তি আছে তো, আই উইল ফাইট। ওই যে বীর, বীর মানে কি, যে লড়তে পারে। আমরা লড়বো, ওই ভেঙে পড়বো না, স্বাভাবিকভাবেই। কিন্তু আমরা সমাজটাকে পুরো পাল্টে দেবো না, নিজেকে পাল্টাই, তার মাধ্যমে সমাজ পাল্টাবে। এই হচ্ছে ব্যাপার। তেজস্বী আকি আমায় মানুষ কর। সকলকে ভালোবাসা, শুভেচ্ছা আন্তরিকভাবে জানিয়ে আজকের নিবেদন শেষ করি।